অগোচরে তুমি, পর্ব ২৭, লিখেছেন স্বর্ণালী তালুকদার। আপনাদের সাথে আমি আছি সোহা ইসলাম। গাঙিনীর বাড়ি গাংচিল নামক ছোট্ট ক্যাফেটার ভিতরে গোল টেবিলে ৪ আসনে তিনটা আসন দখল করল মেহনুর, তনিমা আর শান্ত। অবশিষ্ট খালি আসন খালি আপাতত শান্ত সুটের দখলে। অবয়ব দেখে দূর থেকে মনে হচ্ছে উক্ত আসনে একজন গলাকাটা সাহেব বসে আছে। শান্ত জানতো না এখানে তনিমাও আসবে। এই মেয়ে ওই দিন যা জ্বালান জ্বালিয়েছে ওকে, তারপর দ্বিতীয়বার ওর মুখ না দেখার প্রতিজ্ঞাই করেছিল মনে মনে। কিন্তু এখানে এসে তনিমাকে দেখে শান্ত ভীষণ অবাক হয়। তবে মেহনুর সবটা সামলে নিয়েছে। সামনাসামনি বসে আছে শান্ত আর তনিমা। শান্তের ডানে আর তনিমার বামে, অর্থাৎ দুজনের মাঝখানে মেহনুর বসে আছে। মেহনুর একবার শান্তকে দেখছে তো আর একবার তনিমাকে দেখছে। দুজনেই দুই কাজে ব্যস্ত। শান্ত ল্যাপটপে কিছু কাজ করছে, অবশ্য মেহনুরের সাই নিয়েই কাজ করছে, আর তনিমা মনের আনন্দে ফোনে সেলফি তুলছে। ফাঁকে ফাঁকে শান্তের অগোচরে ওরও টুকটাক ছবি তুলে নিচ্ছে। মেহনুর চোখ গোল গোল করে তাকায় তনিমার দিকে। মেহনুরকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে তনিমা মেকি হাসে, ফোনটা টেবিলের ওপর রেখে দেয়। ভাইয়া, আপনার কাজ হয়েছে? বিনয়ের সাথে জিজ্ঞেস করলো মেহনুর। শান্ত ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই মৃদুস্বরে বলল, এই তো প্রায় শেষ। মেহনুর আর কিছু বলল না। তনিমার ফোনটা হাতে নিয়ে সময়টা দেখে নিল। 5:30 বাজে। সন্ধ্যায় ওকে আবার এয়ারপোর্টে যেতে হবে। রওনাফরা কক্সবাজার থেকে চলে আসছে। 6টায় ওদের ফ্লাইট ল্যান্ড করবে। বলো তো, কি বলতে ডেকেছ? শান্ত ল্যাপটপটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল। তনিমার চোখ চকচক করে উঠল, চোখে মুখে লাজুকতা। শান্ত আর চোখে একবার তাকালো তনিমার দিকে। তবে আজ ওর কাছে তনিমাকে একটু অন্যরকম লাগছে। ওই দিনের তুলনায় আজকে ছটপটানি ভাবটা অনেক কম। আসার পর থেকে একবারও তনিমার গলার স্বরটা অবধি শুনতে পারেনি। ব্যাপারটা একটু খটকা লাগলো শান্তর কাছে। মেহনুর স্মিত হেসে বলল, আসলে ভাইয়া, কথাগুলি একটি পার্সোনাল। সমস্যা নেই, তুমি বলো কি বলতে চাও। ভাইয়া, আপনার ফ্যামিলিতে কে কে আছে? দাদাজান, বাবা মা, আমি আর আমার একটা ছোট ভাই আছে। এই তো আমাদের 5 সদস্যের পরিপূর্ণ আর সুখী পরিবার। কিন্তু আমার তো পরিপূর্ণ মনে হচ্ছে না। পরিপূর্ণ হতে হলে তো আরও সদস্য প্রয়োজন। মেহনুরের কথা শুনে মুচকি হাসল শান্ত। মেহনুরও মৃদু হাসে। তনিমার অপলক দৃষ্টি স্থির শান্তর উপর। শান্ত মুখের হাসি প্রসারিত করে বলল, আমার ভাই ওহি, ও এখনো অনেক ছোট, সবে ভার্সিটিতে ভর্তি হয়েছে। তবে আমার জীবন পরিপূর্ণ হতে খুব বেশি একটা দেরি নেই। আমার জীবনে দাদাজানের কথাই শেষ কথা। দাদাজানই আমার আইডল, বেস্ট ফ্রেন্ড। আমিও তার কথাই মানি। দাদাজান আমার জন্য মেয়ে পছন্দ করেছেন। ওনার কোনো এক বন্ধুর নাতনি। ওনার ইচ্ছা সেই মেয়েকেই আমার বউ হিসেবে দেখতে চান। আমিও তার এই ইচ্ছাকেই অপূর্ণ রাখতে চাই না। আর তাই দাদাজানের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে যাচ্ছি। অবশ্য আমি এখনো মেয়ে দেখিনি। দাদাজান তার নাম ঠিকানা আমাকে কখনোই বলেনি, আমি জানতে চাইনি। তবে দাদাজানের মুখে শুনেছি সে নাকি যথেষ্ট সুন্দরী। দাদাজানের কাছে তার কতটুকু বিবরণ শুনেছি তাতেই আমার কল্পনার রাজ্যে সাজিয়েছি। আমার কল্পনার রাজ্যে সেই আমার সাম্রাজ্যে। বাস্তবেও তাকে আমার জীবনসঙ্গিনী হিসেবেই মনে করি। আমরা আজই। শান্ত কথা বন্ধ করে দিয়ে বিস্মিত হয়ে তনিমার দিকে তাকায়। কারণ তনিমা হুট করেই টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়েছে। শান্তর বলা কথাগুলো হজম করার মতো শক্তি তনিমার নেই। কলিজাটা অজানা ভয়ে বারবার মোচড় দিয়ে উঠছে। চোখ ঘোলাটে হয়ে এসেছে। যে কোনো সময় ভারী বর্ষণ হলে হতেও পারে। তনিমা এখানে আর এক মুহূর্ত থাকতে পারবে না। শরীরটা ক্রমশ দুর্বল, অসাড় হয়ে আসছে। কাঁপা কাঁপা হাতে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে এক পলক তাকায় শান্তর দিকে। শুকনো একটা ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, মেহনুর, আমি আসছি। কথা বলেই বেরিয়ে যায় তনিমা। তবে তনিমার এইরূপ আচরণে মেহনুর মোটেও অবাক হয়নি। কারণ মেহনুর তনিমার মনের অবস্থাটা বুঝতে পারছে। মেয়েটা জীবনের প্রথম কাউকে ভালোবাসলো, আর যাকে ভালোবাসলো তাকে ভালোবাসি বলার আগেই দূরে চলে গেল, অন্য কারো হয়ে গেল। শান্ত অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওর আবার কি হলো? তনিমা আপু আপনাকে ভালোবাসে। মেহনুর শীতল কণ্ঠে নীরব চাহনি বিস্ফোরিত চোখে মেহনুরের দিকে তাকিয়ে আছে শান্ত। মেহনুর স্মিত হাসল। হয়তো শান্তর চোখে কিছু প্রশ্ন ঠাউর করতে পারছে না ও। ধীর কণ্ঠে বলল,
আমিও তাকে বলেছি ওইটুকু সময়ে ভালোবাসা হয় না, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। আমার সামনে ভালোবাসার যুক্তি দাঁড় করিয়েছে। ওটা নাকি ক্ষণিকের মোহ বা ভালো লাগা নয়, ভালোবাসা। জোর গলায় বলেছে সে ভালোবাসে আপনাকে। যদিও আমার এখন এই কথাটা বলা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি জানি না, তাও বলছি তনিমা আপু আপনাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে ভাইয়া। যাই হোক, ভাগ্যে যা আছে তাই হবে। মানুষ তো আর ভাগ্যের লিখন খণ্ডাতে পারে না। প্রত্যাশিত কিছু ঘটলে যেমন আলহামদুলিল্লাহ বলতে হয়, ঠিক তেমনি অপ্রকাশিত কিছু ঘটলে সেটার জন্য শুকরিয়া আদায় করতে হয়, সন্তুষ্ট থাকতে হয়, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, শান্তর ক্ষীণ স্বরের জবাব। মেহনুর ফের বলল, আপনি ব্যস্ত মানুষ, তাও আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে কষ্ট করে এত দূর আমাদের জন্য এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর আপনার নতুন জীবনের জন্য শুভকামনা। আসি ভাইয়া, ভালো থাকবেন। মেহনুর শোনো। মেহনুর চলে আসার জন্য উঠে দাঁড়াতেই শান্তর কথার পুনরায় চেয়ার দখল করে বসল। আগ্রহী কণ্ঠে বলল, জি ভাইয়া বলুন। তনিমা কি এই বিষয়টা নিয়ে একটু বেশি সিরিয়াস? হয়তোবা। আসলে প্রথম প্রেম তো। তবে আপনি টেনশন করবেন না, তনিমা আপু অনেক ভালো আর সুন্দর মনের একজন মানুষ। উনি আর যাই করুক অন্তত টিনেজের মেয়েদের মতো ঘরে বসে কান্নাকাটি করবে না। হয়তো একটু ফোনে রিংটনের শব্দে থেমে যায় মেহনুর। ব্যাগ থেকে ফোনটা হাতে নিয়ে এক পলক দেখে নিয়ে ফের তাকায় শান্তর দিকে। মেহনুরের চোখে এই বিস্ময় দেখে শান্ত ফিচেল হেসে বলল, কে? তনিমা? হ্যাঁ। কলটা রিসিভ করে লাউড স্পিকারে দাও। মেহনুর শান্তর কথা মতো কলটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। ওপাশ থেকে তনিমার ঝাঁঝালো কণ্ঠে শোনা গেল, তোমার এই সকল শান্ত ভাইয়াকে বলে দিও, ছ্যাঁকা খেয়েও ডজন ডজন টিস্যু বক্স ফুরোনোর মেয়ে এই তনিমা না। জীবনে অনেকেই একটু আধটু ছ্যাঁকা ট্যাঁকা খায়। দুর্ভাগ্যবশত আমিও সেই দলে পড়ে গিয়েছিলাম এখন থেকে ঠিক 5 মিনিট আগে, কিন্তু এখন আমি একদম পারফেক্ট আছি। দাদু মাত্রই কল করেছিলেন, বললেন আমাকে আজকে সন্ধ্যাবেলায় পাত্রপক্ষ দেখতে আসছেন। হয়তো আজ এঙ্গেজমেন্টও করে ফেলতে পারে। এখন ওই শান্তকে বলে দিও, আগামী 1 সপ্তাহের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছি আমি। রাগে গজগজ করতে করতে কলটা কেটে দিল তনিমা। তনিমা ক্যাফের বাইরে দাঁড়িয়ে আছে। ওখান থেকে স্পষ্ট শান্ত আর মেহনুরকে দেখতে পাচ্ছে ও। তনিমা এটাও দেখতে পেয়েছে মেহনুর ওর কলটা স্পিকারে দিয়ে শান্ত আর ওর সামনে ধরে রেখেছে। আজকে ওকে দেখতে আসছে এটা ঠিক, কিন্তু এঙ্গেজমেন্টের কথাটা তনিমা শান্তকে শুনিয়ে শুনিয়ে বলেছে। হারামজাদা ছেলে। এইভাবে ওর মনটা এক নিমেষেই ভেঙে চুরে গুড়িয়ে দিল। শান্তকে বকাবকি করছে, সাথে ওর 14 গোষ্ঠীর নামও উদ্ধার করছে। পরক্ষণেই তনিমার স্মরণ হয়, রাগের মাথায় বলে তো দিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ের পিঁড়িতে বসছে, কিন্তু পাত্র যদি পছন্দ না হয় তখন? মেহনুর চোখ বড় বড় করে হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে আছে। শান্তর মনে হচ্ছে কয়েক সেকেন্ড আগেই এখানে টর্নেডো এসে নৃত্য করে গেছে। যে মেয়ের কণ্ঠে এমন ঝাঁজ, তাকে আদেও কোনো ছেলে বিয়ে করতে চাইবে তো? আলবাত চাইবে। মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ, তার ব্যাকগ্রাউন্ড ভালো। তনিমা আপু মনের দিক থেকেও খুব নরম, কোমল। রেগে গেলে ম্যাক্সিমাম মানুষ ওই টোনের কথা বলে। এখন তনিমা আপু আপনার উপর রেগে আছে, বিধায় ওইভাবে কথা বলল। আচ্ছা মেহনুর, আমি আসি, কেমন? ভালো থেকো। জি অবশ্যই ভাইয়া। ভাদ্রের আকাশে পূর্ণিমার রূপরি চাঁদটা ঠিক তনিমার মাথার উপর। ছাদের কর্নিশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা তনিমার পরনে গোল্ডেন সুতোয় বোনা গাঢ় লাল জামদানি শাড়ি। বাদামি বর্ণের চুলটা ঘাড়ের উপর ঢিলে খোপা করা। সামনের বেবি হেয়ারগুলো বাতাসের তালে তালে সায় দিয়ে খুব বিরক্ত করছে ওকে। আঙুলের ভাঁজে টেনে কানের পিষ্টে গুঁজে দিয়েছে বার কয়েক। বাতাসের স্রোতে গা ভাসাতে কানের পাশ থেকে বারবার উঁকি দিয়ে বেরিয়ে আসতে চাইছে অবাধ্য কেশরের দল। যারা মুক্ত হয়ে উঠতে চায় তাদেরকে জোর করে আটকে রাখতে নেই, মুক্ত করে দিতে হয়। আবারও কানের পাশে চুল গোটানোর জন্য উদ্যত হয় তনিমা। আচমকায় আগন্তুকের বলা উক্ত কথাটা কর্ণগোচর হতেই হকচকিয়ে যায় তনিমা। চটজলদি হাত নামিয়ে নেয়। পর মুহূর্তে কিছু একটা ভেবে ফের একই কাজ করতে গেল তনিমা, কিন্তু সেটা করার আগেই নিজের পিঠের উপর চুল গড়িয়ে পড়তেই চমকে উঠল। বিস্ফোরিত চোখে তাকায় আগন্তুকের দিকে। পর মুহূর্তেই দৃষ্টি সরিয়ে নেয়। অদূর অন্ধকারে পুরুষালীর শক্ত হাতের আলিঙ্গনে আবদ্ধ হতেই আঁতকে উঠল তনিমা। নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে ও।
এই মানুষটার সাথে সাথে ঘটনাটাও যে তনিমার কাছে অপ্রত্যাশিত। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতেই আলিঙ্গনের মাত্রা আরও শক্ততর হতে লাগলো। নিরুপায় হয়ে হাল ছেড়ে দিয়ে শক্ত হয়ে দাঁড়ায় তনিমা। কংগ্রাচুলেশন মিসেস শান্ত। কানের কাছে ফিসফিস করে বলা কথাটা কর্ণগ্রহরে প্রবেশ করতেই আরেক দফায় আঁতকে উঠল তনিমা। মনে হচ্ছে রগে রগে শীতল তরল বিশিষ্ট কিছু তীব্রভাবে ছোটাছুটি করছে। বুকের ভিতর হাওয়া ধুকবুক করছে। ধুকবুক আওয়াজটা হয়তো ওর শরীর ভেদ করে পিছনের মানুষটার কাছে অবধি পৌঁছাচ্ছে অনায়াসেই। কানের লতিতে উষ্ণ ঠোঁটের পরশ পেতেই তড়িৎ বেগে শান্তর আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিল তনিমা। এই স্পর্শের অনুভূতি বলে বোঝাবার নয়, শান্তর প্রত্যেকটা স্পর্শে ছিল শিহরণ জাগানো অনুভূতি। লজ্জা আর ভয়ের সাথে এক আকাশ সমান অভিমান খুব করে চেপে ধরেছে তনিমাকে। শান্ত এগিয়ে গিয়ে আবারও তনিমাকে পিছন থেকে শক্ত করে চেপে ধরল। অসহায় কণ্ঠে বলল, সরি ক্যাডবেরি। বিস্ময়ে ঘাড় কাত করে ছলছল চোখে শান্তর দিকে তাকায় তনিমা। শান্ত তনিমার কাঁধ ধরে ওর দিকে ফেরায়। তনিমা মাথা নিচু করে নেয়। শান্ত ঝুঁকে তনিমার মুখটা এক পলক দেখে নেয়। তনিমা কাঁদছেন। শব্দহীন কান্নাগুলো খুব ভয়ঙ্কর হয়। তনিমার থুতনি ধরে ওর মুখটা উপরে তুলতেই পুনরায় একই কাজ করে তনিমা। শান্ত স্মিত হেসে তনিমার দুগাল হাতের মুঠোয় আবদ্ধ করে নেয়। অশ্রুসিক্ত আঁখি দুটি মেলে শান্তর দিকে তাকায়। শান্ত ফিচেল হেসে বলল, আরে পাগলি, আমি কি জানতাম এই তুমিই আমার অদেখা সেই তুমি? আমার মনের রানী, আমার মিলনটা হয়তো এইভাবেই হওয়ার ছিল। তোমার অগোচরে আমি আর আমার অগোচরে তুমি। অগোচরে তুমি পর্ব 27 আজকের জন্য এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই।